আইন মানেই কি শুধু কোর্ট কাচারি আর জটিল ধাঁধা? একদমই নয়। আইনের সঠিক জ্ঞান আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি। দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আমরা এমন কিছু আইনি সমস্যায় পড়ি যার সমাধান আমাদের জানা থাকে না। সেই সব জটিল সমস্যার সমাধান পেতে আজকের সিজন অ্যাডভোকেট অচিন্ত আইচ 3। অ্যাডভোকেট অচিন্ত আইচের কাছেও তেমনই একটা জটিল কেস এসে পড়েছে। বিয়ের কিছুদিনের মাথায় স্ত্রী দেবযানীকে নিয়ে গভীর রাত্রে বাড়ি ফিরছিলেন কলকাতার অভিজাত সোনা ব্যবসায়ী নীল রায় বর্মন। পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নীলের। জখম অবস্থায় বাড়ি ফেরে দেবযানী। এরপর নীলেরই শ্রাদ্ধের দিন খোদ নীলই এসে হাজির হয়। নীলের মা, কাকা সহ বাড়ির সবাই যখন আনন্দে আত্মহারা, তখনই বেঁকে বসে দেবযানী। সবার বিপক্ষে গিয়ে সে সোজাসুজি জানিয়ে দেয় নীল তার চোখের সামনে মারা গেছে। এ লোক জাল, নীল হতেই পারে না। শ্বশুরবাড়ির কেউ পাশে নেই, অপরিচিত একজন তার স্বামীর পরিচয় দাবি করছে। এমনই অসহায় অবস্থায় পুলিশের কাছে গিয়েও কোনো সাহায্য পায়নি দেবযানী। তখনই আইনি সহায়তা নিয়ে তার পাশে এসে দাঁড়ায় অচিন্ত আইচ। প্রবল প্রতিপত্তিশালী রায়বর্মনদের হয়ে তার বিপক্ষে রয়েছে দুদে প্রবীণ আইনজীবী দিগ্বিজয় সিংহ। এবারও অচিন্তর ডান হাত ভীম তার সাথে সাথেই রয়েছে। আর রয়েছে অচিন্তর সদ্য বিবাহিত স্ত্রী পুলিশ ইন্সপেক্টর গীতা এবং তার বাবা। কিন্তু ঘরে ফেরা যুবক কি সত্যিই নীল রায় বর্মন? কে সত্যি কথা বলছে, আগন্তুক যুবক সহ রায়বর্মন পরিবার নাকি দেবযানী? এই প্রথমবার বাদী পক্ষের উকিল হয়ে অচিন্ত কি আগের মতোই কামাল করতে পারবে? কারণ এই ইম্পোস্টারের কেসে পরিচয় প্রমাণ করাটা সহজ নয়। চলুন জেনে নিই শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। একজন ট্রাক ড্রাইভার আর খালাসি গভীর রাত্রে রাস্তা দিয়ে যাবার সময় দেখলো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। ওরা দ্রুত নেমে এসে দেখলো গাড়িতে থাকা পুরুষ এবং মহিলাটি মৃত। লোকগুলো ভাবলো তাহলে পুলিশকে খবর দি। ঠিক তখনই মহিলাটির হালকা নড়ার আভাস পেল তারা। বুঝতে পারলো মহিলাটি এখনো বেঁচে আছে। ওরা কোনোভাবে মহিলাটিকে বাইরে বের করে গাড়িতে হেলান দিয়ে বসালো। মহিলাটি নীল নীল করতে করতে আবার অজ্ঞান হয়ে গেল। এবার আমরা দেখতে পাই আজ নীলের শ্রাদ্ধ এবং নীল অভিজাত গয়না ব্যবসায়ী রায়বর্মন বাড়ির ছেলে আর দেবযানী তার স্ত্রী। বাড়ির সকলে ভীষণ দুঃখিত। নীলের মা তো সমানে কেঁদে চলেছে। মৃত নীলের ফটোর সামনে তার পছন্দের কিছু খাবার রাখা রয়েছে। দেবযানী সেই ফটোয় কারোর ছায়া দেখতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো নীল ফিরে এসেছে। বাড়ির সবাই অবাক, এমনকি পুরোহিত মশাই পর্যন্ত স্তব্ধ হয়ে গেছেন। সবাই ছুটে নীলের কাছে গেল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেবযানী বলে উঠল, ও নীল নয়, ও নীল হতে পারে না। তোমরা তো নিজেরা নীলের মুখাগ্নি করেছো, বুঝতে পারছো না? এ নিশ্চয়ই কোনো বাইরের লোক। কিন্তু নীলের মা শ্রাবণী রায়বর্মন বলল, ওই আমার নীল। আমি আমার ছেলেকে ঠিক চিনেছি। একজন ডাক্তারও এসেছেন নীলের সাথে, ডক্টর ঘোষ। তিনি বললেন, আমি খোলাহাট জেনারেল হসপিটাল থেকে আসছি। ইনিই নীল রায়বর্মন। ঘরে ঢুকে দেবযানী ওর আর নীলের ফটোটা দেখছিল। একে তো ওর জীবনের সবচেয়ে কাছের মানুষটার এভাবে মৃত্যু, তার উপর আবার এক অচেনা লোক। দেবযানীর মনে পড়ছে ওদের একান্ত গোপন সময়গুলো। তখনই ঘরে ঢুকলো নীল। বলল, মা চাই আমরা আবার নতুন করে শুরু করি। তুমি কেন বিশ্বাস করছো না বলো তো আমি নীল? আমি যে হারিয়ে গেলাম দেবী। ঠিক এই কথাটাই নীল একদিন দেবযানীকে বলেছিল। চমকে ভয় পেয়ে দেবযানী বলল, তুমি কি করে জানলে? কে তুমি? দেবযানী দৌড়ে বাইরে বেরোতে গিয়ে পড়ে গেল আর থুতনিটা কেটে যায়। প্রবল বৃষ্টিতে কাক ভেজা হয়ে দেবযানী এসে পৌঁছালো পুলিশ স্টেশনে। কর্মরত অফিসার রাধাপতি মিত্রর কাছে এসে হাঁপাতে হাঁপাতে দেবযানী বলল, আমাকে বাঁচান। আমার বাড়িতে একজন ঢুকে এসেছেন। উনি বলছেন উনি নাকি আমার বর। আমার বেডরুমে পর্যন্ত ঢুকে গেছেন, আমাকে জোর করছেন। আমার বর নীল রায়বর্মন 2 সপ্তাহ আগে মারা গেছে। আজ তার শ্রাদ্ধ ছিল। কিন্তু অফিসার ডায়েরি না নিয়ে সোজা কমিশনারকে আর দেবযানীর পরিবারকে ফোন করলো। খানিকক্ষণ পর কমিশনার এবং নীল এসে প্রায় জোর করে দেবযানীকে বাড়ি নিয়ে যাচ্ছিল।
এখন বাইরের টেবিলে বসে অচিন্ত সমস্ত ঘটনাটা দেখলো। দেবযানী বাড়ি ফিরতে চাইছে না কিছুতেই। হঠাৎ অচিন্তর হাতের ফাইলটা মাটিতে পড়ে যায়। সেই ফাঁকে একটা চিরকুট দেবযানীর হাতে গুঁজে দিল অচিন্ত। বাড়িতে ফ্যামিলি ডাক্তার দেবযানীকে দেখতে এসেছে। দেবযানী ছটফট করছে, বলছে ও নীল হতে পারে না। শ্রাবণী ডাক্তারকে বলল ওকে একটা কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দাও, ও ট্রমাই আছে, কিছু একটা করে ফেলতে পারে। তুমি একবারও আমাদের বাড়ির সম্মানের কথাটা ভাবলে না দেবযানী? মিডিয়া তো ছেকে ধরেছে, কি দরকার ছিল ডায়েরি করার? ইঞ্জেকশনটা দেওয়া হলে সবাই বলল একটু ঘুমাও। সবাই একে একে বাইরে চলে গেলে সেই চিরকুটটা বের করে তাতে লেখা নাম্বারে ফোন করলো দেবযানী। বলল এরা আমার কি একটা ইঞ্জেকশন দিয়েছে, আপনি প্লিজ কিছু করুন। বাড়িতে অচিন্ত কিছু পুরনো খবরের কাগজ বের করে কিছু খুঁজতে লাগলো। ওর স্ত্রী এসে ওকে গরম গরম চা দিয়ে গেল। ভীম মোবাইলে রায়বর্মন বাড়ির নকল নীলের ভাইরাল ভিডিওটা অচিন্তকে দেখালো। পরদিন দেবযানীর কথা মতো অচিন্ত রায়বর্মনদের এগেনস্টে একটা কেস ফাইল করেছে। ওদের বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে। রায়বর্মন বাড়ির উকিল মিসেস সানি অচিন্তকে নিজের চেম্বারে ডেকে বলল, কেসটা তুলে নিতে কত টাকা নেবে বলো। অচিন্ত বসলো, জল খেলো, তারপর বলল, দেখুন ওটা তো জাস্টিস, ওটা টাকা দিয়ে পাওয়া যাবে না, একটু খাটুন, কালকে কোর্টে দেখা হবে। পরদিন অচিন্ত গেল রায়বর্মন বাড়ি। বলল আমি দেবযানীকে নিতে এসেছি। দেবযানী বেরিয়ে এলো। অচিন্ত বলল, চলুন, ভয় পাবেন না। অন্যদিকে পুকুরের জলে একজনের মৃতদেহ দেখতে পায় লোকাল কিছু মানুষ। পুলিশকে খবরটা দেওয়া হয়। আর এদিকে দেবযানীর আজ কোর্টে প্রথম দিন। বিচারক বললেন, কেসটা কি বলুন। অচিন্ত বলল, আমার ক্লায়েন্ট দেবযানীর বর মারা গেছেন, কিন্তু যিনি এখন ওনার বাড়িতে রয়েছেন তিনি ওনার বর নীল রায়বর্মন নয়। বিচারক বলল, সেটা কি প্রমাণ হয়েছে? যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ ইনি ওনার বর। অচিন্ত বলল, নীল দেবযানীকে রেপ করবার চেষ্টা করছেন, তাই দেবযানী ওনার বরের থেকে ইন্টারিং প্রোটেকশন চাইছেন। উনি শ্বশুর বাড়িতেই থাকবেন, কিন্তু ওনার বর ওনার সাথে কথা বলতে, এক ঘরে থাকতে পারবে না, গায়ে হাত দিতেও পারবেন না। বিচারক দেবযানীকে কাঠগড়ায় ডেকে বললেন, বর কখনো রেপ করতে পারে? বর মানে তো কনসেন্ট। অচিন্ত বলল, আর্টিকেল 21 আছে স্যার, আমাদের শরীরের উপর আমাদের একান্ত অধিকার। দেবযানী বলল, 16 তারিখ রাত্রে ওরা আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমার হাত দুটো বাঁধা। ওই লোকটা আমার খুব কাছে বসে রয়েছে। আমি চিৎকার করতে গেলে আমার মুখে হাত দিয়ে লোকটা বলল, তোমার মোবাইলের পাসওয়ার্ডটা বলো, তাহলেই আমি চলে যাব। আমি বাধ্য হই পাসওয়ার্ডটা দিতে। রায়বর্মনদের উকিল মিসেস সানি বলল, মিথ্যা কথা, দেবযানী ট্রমায় আছে। ওর হাজবেন্ডের মারা যাবার খবর পাওয়ার পর থেকেই মেন্টাল ট্রিটমেন্ট চলছে ওর। সানি বলল, ওর কোনো কথাই কোর্টে অ্যাডমিসেবল নয়। ও কনফিউশনের মাথায় হিন্দুস্তান পার্ক থানায় সিন ক্রিয়েট করে, তার বরের নামে এফআইআর করে। ও এতটাই ট্রমাতে ছিল যে ওকে ঘুম না পাড়ালে ও নিজের ক্ষতি করে ফেলতে পারত। অচিন্ত বলল, স্যার 16 জুলাই রাত্রে হিন্দুস্তান পার্কের কোনো জিডি বা এফআইআর কপি দেখালেই আমি কেসটা ড্রপ করে দেব। কিন্তু সানি কিছুই দেখাতে পারলো না, কারণ সেদিন তো এফআইআর নেওয়াই হয়নি। অচিন্ত বলল, 16 জুলাই রাত্রে আমি থানায় ছিলাম, আমি প্রত্যক্ষদর্শী। সেদিন দেবযানীর কোনো এফআইআর নেওয়া হয়নি। উল্টে অফিসার ওনার বাড়ির লোককে ফোন করে, ওনারা এসে একরকম জোর করেই দেবযানীকে বাড়ি নিয়ে যান। এবার বিচারক বললেন, কেউ থানায় রিপোর্ট করতে চাইলে থানাকে সেই রিপোর্ট নিতে হবে। দেবযানী ইন্টারিং প্রোটেকশনটা পাচ্ছেন। বাইরে বেরিয়ে বাড়ির কেউ দেবযানীকে সাথে না নিয়েই চলে গেল। অচিন্ত আইচ টোটোয় করে দেবযানীকে পৌঁছে দেবার সময় বলল, ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। বাড়িতে মহিলা পুলিশ নিয়ে ঢুকলো দেবযানী। শ্রাবণী দেবী রেগে গিয়ে বলল, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? বস্তিতে তো থাকতে, সেখানেই ফিরে যাও। নীল তোকে আমি বলেছিলাম ওর মতো একটা মেয়েকে এই বাড়ির বউ করিস না। অচিন্ত বলল, এই অফিসার দেবযানীকে প্রোটেকশনের জন্য এখানেই থাকবে। আসলে এই বাড়িটা তো ওনার বরের, ওনাকে তো আর এখান থেকে বার করা যাবে না। কিন্তু নীলবাবু, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নীল রায়বর্মন, নইলে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। অন্যদিকে সেই জলে পাওয়া পচে গলে যাওয়া মৃতদেহটা দেখে কিছুই চেনা যাচ্ছিল না।
পুলিশ অফিসার গীতা মৃতদেহটাকে পোস্টমর্টম করাতে বলল। আর এদিকে ভীম এসে পৌঁছালো ইন্সপেক্টর পাঁজার কাছে। পাঁজা বলল, 3 তারিখ রাত্রে আমি যখন সেই অ্যাক্সিডেন্ট সাইটে পৌঁছাই, গিয়ে দেখি মেয়েটা বেঁচে আছে, কিন্তু ছেলেটা মরে গেছে। আমি নিজে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন উনি অনেকক্ষণ আগেই মারা গেছেন। ছেলেটার মাথার খুলি ফেটে গিয়েছিল, মুখ ভর্তি কাঁচের টুকরো, চোখটা খোলা। ওর মা, মামা, কাকা সবাই তো ছিল। ওই লোক কোনোভাবেই বেঁচে উঠতে পারে না। এখন সমস্ত কথাগুলো রেকর্ড করে নিচ্ছিল ভীম। এদিকে রায়বর্মন বাড়িতে শ্রাবণী দেবীর ভাই বলল, আমিও বিশ্বাস করছি না যে এই ছেলেটা নীল। কোর্ট আমাকে ডাকলে আমি কিন্তু সাক্ষী দেব যে হ্যাঁ, নীল মারা গেছে। আমি নিজের হাতে ওর মুখাগ্নি করেছি। শ্রাবণী দেবী বলল, আমার ছেলের বিরুদ্ধে যে যাবে তার সাথেই আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই আমার নীল। অবনীবাবু বলল, কোর্টে প্রমাণ করতে পারবি তো যে ওই নীল? সেই সময় শ্রাবণী দেবীর বান্ধবী অন্বেষা বসু লন্ডন থেকে এসে পৌঁছালো। বলল, একজন ভালো উকিল পেলে নিশ্চয়ই প্রমাণ করতে পারবো। অন্বেষা বলল, আমার পরিচিত সেলিব্রেটেড অ্যাডভোকেট একজন আছেন, দিগ্বিজয় সিংহ। একমাত্র ওই এই ধরনের কমপ্লিকেটেড কেস হ্যান্ডেল করতে পারবে। আজ পর্যন্ত ও একটা কেসও হারেনি। অন্যদিকে সেই মৃতদেহটার বডিতে ট্যাটু ছাড়া কোনো আইডেন্টিফিকেশন নেই, ফিঙ্গারপ্রিন্টও নেই। মনে হচ্ছে বেশ কয়েক সপ্তাহ জলের তলায় ছিল। পাটা হেভি কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছিল। অফিসার গীতা বলল, মিসিং রিপোর্টগুলো একটু দেখো তো, যে 30 বছরের ফর্সা 6 ফুট হাইট এরকম কেউ আছে কিনা। অন্যদিকে ভীম গেছে নীলকে যে পুড়িয়েছিল সেই ডোমের কাছে। সেই লোকটিও 100% শিওর হয়ে বলল, সেদিনের মৃত লোকটা বেঁচে ফিরতে পারে না। লোকটা বলল কোর্টে সাক্ষীও দেবে। বাড়িতে অচিন্ত অনেক পুরনো ইম্পারসেশনের ফাইলগুলো খুঁজছিল। আসলে ওর বাবা হাইকোর্টে ক্লার্ক থাকাকালীন একটা ডকুমেন্টেশন করেছিলেন। অচিন্তর বাবা বলল, তুমি এই কেস নিলে কেন? কে আসল কে নকল সেটা ঠিক করা কি হাতের মোয়া? স্পেশালি যখন একজন মৃত। তোমার সব উইটনেস নিজেদের পুরনো স্মৃতি ঘেটে বয়ান দেবে, যার কোনো প্রমাণই নেই। মানুষের স্মৃতির ওপর ভরসা করে কেস জেতা যায় না। আর ডিফেন্স তোমাকে ডিএনএ টেস্টও করতে দেবে না। শ্রাবণী দেবী এবং তার বান্ধবী গিয়ে পৌঁছালো অ্যাডভোকেট দিগ্বিজয় সিংহের কাছে। রাত্রে বাড়ি ফেরার পথে কতগুলো গুন্ডা অচিন্তকে গাড়িতে তুলে তাকে শাসিয়ে বলল, কেসটা ছেড়ে দে, নইলে তোকে মেরে ফেলবো। এই বলেই গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেললো। সেই মুহূর্তে ছাতা নিয়ে অ্যাডভোকেট দিগ্বিজয় এসে বলল, বেশি লাগেনি তো? কলকাতা আর আগের মতো সেফ নেই। রাত্রে একা দোকা বেরোবেন না, কোর্টে দেখা হবে। আজ কোর্টে প্রথম হিয়ারিং। আজকে বিচারক অলোক ব্যানার্জি। এখানে বিচারকই দিগ্বিজয় সিংহের ছাত্র। দুইজন উকিলই দুজনের ওপেনিং স্টেটমেন্ট দিল। এবার অচিন্ত ওর প্রথম উইটনেসকে ডাকলো, PW1 অবনী সেন, মানে নীলের মামা। অচিন্ত বলল, আপনি নীলের মুখাগ্নি করেছিলেন? অবনী বলল, হ্যাঁ। 3 জুলাই আমার বোনপো নীল রায়বর্মন মারা গেছে। এবার ক্রস করবার জন্য দিগ্বিজয় বলল, নীলের অ্যাক্সিডেন্টের জন্য ওর মুখে অনেক কাঁচ ঢুকে গিয়েছিল, যার দাগগুলো এখনো আছে। কটা দাগ ছিল বলুন তো? অবনীবাবু বলল, 6-7টা হবে। দিগ্বিজয় বলল, আপনি চোখ দেখান। 11টা ক্ষত ছিল। হয়তো আপনি আপনার বোনপোর মুখটা ঠিকঠাক করে দেখতেই পারেননি। এবার পরের উইটনেস PW3 কুলদীপ সিং, মানে সেই ট্রাক ড্রাইভারকে ডাকলো অচিন্ত। কুলদীপ বলল, ওই লোকটা তো মরেই গিয়েছিল। একটা লোকাল ভ্যানওয়ালার কাছে পুলিশের নাম্বার ছিল, ওই পুলিশ ডেকেছিল। 10 মিনিটের মধ্যে পুলিশ চলেও এসেছিল। দিগ্বিজয় বলল, তুমি কি করে শিওর হলে যে লোকটা মরে গেছে? ওর পালস চেক করেছিলে? কুলদীপ বলল, লোকটার চোখ খোলা ছিল। তখন দিগ্বিজয় মহামান্য আদালতের কাছে পারমিশন নিয়ে গভর্নমেন্টের সিনিয়র ডক্টর মজুমদারকে ডেকে নেন। জিজ্ঞেস করে, কেউ কি চোখ খুলে অজ্ঞান হয়ে যেতে পারে? ডাক্তার বলল, হ্যাঁ পারে, এমন অনেক কেস দেখা গেছে। এবার অচিন্ত অফিসার পাঁজা সমেত আরো প্রত্যক্ষদর্শীদের ডেকে জিজ্ঞেস করলে দিগ্বিজয় প্রত্যেককে কোনো না কোনো ভাবে ভুল প্রমাণিত করে দিল। ওদিকে ওই মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট বলছে 1 মাস আগে শ্বাসরোধ করে মারা হয়েছে। পায়ে পাথর বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। 4 জুলাই রাত্রি 2:30 থেকে 3টের মধ্যেই খুনটা করা হয়েছে। কনস্টেবল বলল, মিসিং রিপোর্ট মতো দুজনের সাথে এই ডেটাটা ম্যাচ করছে। ইন্সপেক্টর গীতা বলল, ওদের বাড়ির লোকেদের ডাকো, দেহটা আইডেন্টিফাই করতে হবে। অন্যদিকে রায়বর্মন বাড়ির কাজের মেয়ে সোনালী দেবযানীকে বলল, তুমি সাবধানে থেকো বৌদি,
আসবার সময় দেখলাম ওই উকিল বাবু, অন্বেষা ম্যাডাম আর ম্যাডাম কি যেন আলোচনা করছে। দেবযানী চুপি চুপি সেখানে গিয়ে কান পাতলে শুনতে পেল ওরা বলছে, জাস্ট প্রমাণ করো দেবযানী পাগল, ওকে একটা মেন্টাল অ্যাসাইলেমে পাঠিয়ে দাও। এসব শুনে দেবযানী অচিন্তকে ফোন করে বলল সবটা। অচিন্ত বলল, ভয় পাবেন না, আপনি শুধু নীলের মেডিকেল রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে দিন। অচিন্তকে ওর বাবা বললেন, তুমি ভুল করছো না তো? অচিন্ত বলল, না, তাহলে গুন্ডাগুলো আর দিগ্বিজয় অমন করে আমাকে শাসাতো না। গভীর রাতে দেবযানী নীলের মেডিকেল রিপোর্টগুলো খুঁজতে গিয়ে দেখলো ওর সামনে নীল দাঁড়িয়ে আছে। পরদিন সকালে ড্রয়িং রুমে নীল সমেত বাকিরা কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই নীলের বেস্ট ফ্রেন্ড রিয়ান এসে বলল, তুই খুব ভালো করেই জানিস তোর মৃত্যুর খবর শুনেও আমি কেন আসিনি। অলমোস্ট কাজটা হয়েই যাচ্ছিল, তারপর শুনলাম তুই বেঁচে আছিস। নীল বলল, হ্যাঁ, আমার মনে আছে সবকিছু। কিন্তু এই কথাটা শুনে রিয়ান বলল, কে তুই? তুই তো নীল নোস। দেবযানী সেটা শুনলো। পরদিন দিগ্বিজয় ওর ম্যানেজারকে বলল, অচিন্ত রিয়ানকে হয়তো ট্র্যাক করার চেষ্টা করবে, ওর পরিবারের উপর প্রেসার ক্রিয়েট করো, রিয়ানকে কোনোভাবেই কোর্টে আসতে দেওয়া যাবে না, আর নীলের মেডিকেল হিস্ট্রিটা আমায় ইমেল করো। অন্যদিকে গীতার কাছে পৌঁছালো মৃতর মা। বডি আইডেন্টিফাই করতে করতে বলল, এটা নিশ্চয়ই ওই ছেলেটার কাজ, রকির কাজ। আবিরকে সিনেমাতে কাজ দেওয়ার লোভ দেখিয়েছিল ওই ছেলেটা। রকি সিনেমাতে মারামারি করতে শেখায়। ও বলেছিল টাকা না হলে সিনেমায় কাজ পাওয়া যায় না। এদিকে কন্টিনিউয়াসলি রায় বর্মনদের শেয়ার প্রাইস ড্রপ করছে। আসলে কেউ ভরসা করতে পারছে না যে এই আসলে নীল রায় বর্মন। রায় বর্মন বাড়ির পার্সোনাল উকিল বলল, শেয়ারের জন্য টাকা তুলতে গেলে দেবযানী ম্যামের সাইন লাগবে। নীল বিজনেসটা দেবযানীর নামে করে গেছেন। দেবযানী এসে বলল, আমি নীলের বিজনেস কাউকে হাতিয়ে নিতে দেব না। ওদিকে ইন্সপেক্টর গীতা গেল স্টুডিও রকির সাথে কথা বলতে। রকি বলল, আজ 2 বছর ধরে আবির সেটে সেটে ঘুরে বেড়াতো, হিরো হবে, এভাবেই আমার সাথে পরিচয়। ও বলতো যেভাবেই হোক আমাকে হিরো বানিয়ে দাও, যা টাকা পয়সা লাগবে আমি দেব। 10 লাখ টাকা জমিয়েছিল আবির। আমি বলেছিলাম 10 লাখ টাকায় সিনেমা হয় না, তাই হয়তো ও সুইসাইড করেছে। গীতা বলল, আবির সুইসাইড করেনি, মার্ডার করা হয়েছে ওকে। মারা যাবার আগে লাস্ট ও তোমার সাথেই দেখা করতে যায়। এবার এদিকে ভীম যায় ক্যাসিনোতে, যেখানে রিয়ান জুয়া খেলছিল। ভীম ছদ্মবেশে খেলতে শুরু করে, তারপর কথায় কথায় নীলের কথা তুলে দেয়। নীলের কথা শুনেই রিয়ান হঠাৎ করে কাঁদতে শুরু করে। ভীম ভুলিয়ে ফুসলিয়ে কোনোভাবে ওকে বাইরে নিয়ে আসে। বাইরে অচিন্ত অপেক্ষা করছিল, আর রিয়ান এখন বেশ মদ্যপ অবস্থায় আছে। ও বলল, বাড়ির লোক আমাকে কোর্টে যেতে দিচ্ছে না, নীলের বাড়ি যেতে দিচ্ছে না। দেবযানী ঠিকই বলছে, ওই লোকটা নীল নয়। আমার আর নীলের ছোটবেলার একটা প্যাক্ট হয়েছিল, যে আগে মরবে তার শ্রাদ্ধের দিন অন্যজন সুইসাইড করবে। আমি শ্রাদ্ধের দিন যখন সুইসাইড করতে যাচ্ছি তখনই খবর এলো নীল ফিরে এসেছে। পৌঁছে দেখি ও আমাদের প্যাক্টের ব্যাপারে কিছুই জানে না। অচিন্ত বলল, তুমি সিক্রেট উইটনেস হয়ে তোমার বয়ান দেবে, কেউ তোমাকে দেখতেই পাবে না। পরদিন কোর্টে দেবযানী নীলের মেডিকেল কিছু কাগজপত্র অচিন্তর হাতে দিয়ে বলল, বাকি কাগজগুলো আর ল্যাপটপটা আমি আনতে পারলাম না। দেবযানী অচিন্তকে বলল, নীলের বাদামে অ্যালার্জি আছে। এবার অচিন্ত প্রফেসর সুজন ব্যানার্জিকে ডেকে নেয়। প্রফেসর বললেন, আমাদের মধ্যে একটা মাইন্ড গেম খেলা হতো, সমস্ত গোয়েন্দাদের নাম সিরিয়ালি বলা। সেই গেমে লাস্ট বার কে জিতেছিল নীলকে বলতে বলুন তো। নীল বলল, আমি। প্রফেসর বললেন, ভুল, তুমি নও, আমি জিতেছিলাম। অবজেকশন জানিয়ে দিগ্বিজয় বলল, 1 মাস কোমায় কাটিয়ে যে লোক বাড়ি ফিরে দেখে তার বউ তাকে চিনতে পারছে না, তার কি এখন সবকিছু মনে থাকার কথা? অচিন্ত নীলকে বলল, কলেজে আপনার একজনকে ভালো লাগতো, আপনি প্রফেসরকে বলেছিলেন তার কথা, তার নামটা কি বলুন তো। নীল বলল, কলেজে তো এরকম কত মেয়েকেই ভালো লাগে, তার নাম কি অত মনে থাকে? এরপর একটা ছবি দেখিয়ে অচিন্ত বলল, যার সাথে দীঘায় ঘুরতে গিয়েছিলেন তার নাম নিশ্চয়ই মনে থাকবে। নীল বলল, না, ভুলে গেছি। অচিন্ত বলল, সে হলো ইংলিশ টিচার মিসেস মারিয়াম, আপনার প্রথম প্রেম, আর প্রথম প্রেম কেউ ভুলে না। এবার অচিন্ত মহামান্য বিচারককে বলল, নীলের বাদামে অ্যালার্জি আছে, তাই আমি নীলকে বাদাম খাওয়াতে চাই। কোনো সমস্যা হলে ডাক্তার রেডি করাই আছে। নীল বাদাম খেলে প্রথমে কয়েক মিনিট কিছুই হলো না, তারপর রিয়াকশন শুরু হলো, আর নীল হাঁপাতে হাঁপাতে নিচে পড়ে গিয়ে ছটপট করতে থাকে। ডাক্তার এসে তৎক্ষণাৎ তাকে ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট শুরু করে।
করে। এই বিষয়টায় অচিন্তও বেশ অবাক হয়ে যায়। এই ঘটনায় বিচারক অচিন্তর উপর বিশাল রেগে যান। পরের দিনে বিচারক উনার কেবিনে অচিন্তকে ডেকে বললেন, আমার আপনাকে অ্যালাউ করাটাই উচিত হয়নি। অচিন্ত বারবার করে বিচারকের কাছে ক্ষমা চাইল। অন্যদিকে মৃত আবির মণ্ডলের মৃত্যুর দিনের ফোন লোকেশন ট্র্যাক করেছে ইন্সপেক্টর গীতা। রকি হলো প্রাইম সাসপেক্ট। 4 তারিখ ভোর 6টার সময় আবিরের ফোন বন্ধ হয়। তখন ওর লোকেশন ছিল NH16। 3 তারিখের লোকেশন হলো প্রথমে আবিরের নিজের বাড়ি, তারপর জিম, তারপর NH16 ধরে ঝাড়গ্রাম, ওখান থেকে খোলাঘাট শ্মশান, তারপর মতিপুকুর। গীতা শ্মশানের ফুটেজগুলো বার করতে বলল। সিসিটিভি ফুটেজে সে দেখলো শ্মশানে রয়েছে নীল রায়বর্মনদের গাড়ি, আর আবির ওদের মধ্যে কারোর সাথে কথা বলতে ঢুকলো। বেরোনোর পর রকি আবিরকে বাইকে করে নিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসে গীতা অচিন্তকে বলল, তুমি কি রকি বা আবির মণ্ডল কাউকে চেনো? অচিন্ত বলল, না তো। গীতা বলল, আবির সেদিন সেম শ্মশানে ছিল, আর রকি দেবযানীর পুরনো পাড়ায় থাকে। মানে অদ্ভুত কোইন্সিডেন্ট না? এই বিষয়টাও অচিন্তকে ভাবতে বাধ্য করলো। পরদিন কোর্টে অচিন্ত রিয়ানকে স্ক্রিনে লাইভ উইটনেস দিতে ডাকলো। স্ক্রিনে রিয়ানের ছবি ঝাপসা, নীল কাঠগড়ায় দাঁড়িয়ে। অচিন্ত প্রথম প্রশ্ন করলো, আপনি নীলকে কতদিন চেনেন? রিয়ান বলল, 25 বছর। অচিন্ত নীলকে বলল, আপনার বেস্ট ফ্রেন্ড স্কুলের আম গাছের তলায় একটা জিনিস পুঁতেছিল, সেটা কি বলুন তো? নীল বলল, আমার মনে নেই। রিয়ান বলল, নীলের বিয়ের কদিন আগেই প্রিন্সিপালের পারমিশনে নীল আর আমি স্কুলের ব্যাকইয়ার্ড থেকে একটা বক্স খুঁড়ে বের করি। অচিন্ত সেই বক্সটা বিচারককে দিল। অচিন্ত নীলকে জিজ্ঞেস করলো, বাক্সটার তালার নাম্বারটা কত বলুন তো? নীল বলতে পারছিল না। রিয়ান বলল, 666। এরপর বাক্সে কি আছে সেটাও বলতে পারলো না নীল। রিয়ান বলল, কন্ডম। বিচারক খুলে দেখলেন রিয়ানের কথা ঠিক। দিগ্বিজয় বলল, সবার স্মৃতি তো সমান হয় না। বিচারক বললেন, সিক্রেট উইটনেস এমন কোনো কথা কি বলতে পারবে যেটা স্মৃতি নির্ভর নয়? রিয়ান কিন্তু সেরকম কিছু বলতে পারলো না। এবার দেবযানীকে কাঠগড়ায় ডাকা হয়। ও বলল, আমি যে নার্সিং হোমে কাজ করতাম সেখানেই আমার নীলের সাথে প্রথম দেখা হয়। অচিন্ত বলল, নীলের কি কোনো বার্থ মার্ক ছিল? দেবযানী বলল, হ্যাঁ, ওর পিঠের নিচের দিকে একটা নীলচে দাগ ছিল। এবার এই লোকটা, মানে যে নিজেকে নীল বলে দাবি করছে, তাকে জামা খুলতে বলা হলো। আবারও অচিন্তর অবাক হওয়ার পালা। দেখলো হুবহু সেম জায়গায় এই লোকটারও সেই বার্থ মার্কটা রয়েছে। এবার দিগ্বিজয় সিংহ বলল, আমি লাই ডিটেকশন করতে চাই, আমার মক্কেল সত্যি বলছে কিনা জানতে চাই। তারই ব্যবস্থা করা হলো। অচিন্ত নিজের কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলে যা যা উত্তর দিল নীল, সেগুলো সবকিছুই প্রমাণ করে যে এই লোকটাই আসলে নীল। অচিন্ত খুবই হতাশ হয়ে পড়ল। সন্ধ্যাবেলা ঠাকুরের নাম গান করতে করতে অচিন্তর হঠাৎ একটা কথা মাথায় এলো। যমজ। অনেক সময় যমজ ভাই বা বোনেরও তো সবকিছু একই রকম সিমটম থাকে। পরদিন অচিন্ত একজন হ্যাকারকে ইউকে সিটিজেনের কোনো ব্যক্তির সমস্ত বায়োডাটা বার করতে বলল। আর অন্যদিকে রকিকে থানায় ডেকে পাঠিয়েছে অফিসার গীতা। রকি বলল, আমি কিচ্ছুই করিনি ম্যাডাম, আমি তো শুধু শ্মশানের বাইরে থেকে আবিরকে লিফট দিয়েছিলাম। আমি একটা শুটিং শেষ করে ওই রাস্তা দিয়েই ফিরছিলাম, তাই ওকে লিফট দিলাম। গীতা বলল, তোমার ফোনটা দাও, সমস্ত ডিটেলস আমি নেব। প্রথমে ফোন দিতে রাজি হয়নি রকি, তারপর চাপে পড়ে দিতে বাধ্য হলো। এবার ফোনটা আবিরের মার্ডারের দিন কোথায় কোথায় ছিল সেটা ট্র্যাক করতে বলল অফিসার গীতা। এদিকে অচিন্ত আজ কোর্টে বারবার করে সেই সাইবার ছেলেটার ওয়েট করছিল। কোর্ট চালু হবারও বেশ খানিকক্ষণ পর সেই ছেলেটা এসে অচিন্তর হাতে কতগুলো কাগজ দিল। সেগুলো দেখে অচিন্ত একটু হেসে কাবেরী দেবীর বান্ধবী অন্বেষা বোসকে কাঠগড়ায় ডাকলো। অচিন্ত পরপর তাকে কতগুলো প্রশ্ন করলো, যেমন, আপনি লন্ডনে থাকেন? কত বছর থাকেন? আপনি কি বিয়ে করেছেন? আপনি সোশ্যাল মিডিয়াতে নেই তাই না? অন্বেষা বলল, হ্যাঁ, আমি 25 বছর ধরে লন্ডনে আছি, বিয়ে থা করিনি, আর সোশ্যাল মিডিয়াতেও থাকি না। অচিন্ত বলল, শ্রাবণী দেবী এবং তার হাজবেন্ড কপিল বাবুর একমাত্র সন্তান নীলের জন্ম কি লন্ডনেই হয়? এখানে আসার পর নীল কি কখনো লন্ডনে গেছেন? অন্বেষা বলল, হ্যাঁ, নীলের জন্ম ওখানেই হয়েছিল, কিন্তু কলকাতায় ফিরে আসার পর আরও কোনোদিনই লন্ডনে যায়নি, কারণ নীলের লং ফ্লাইটে একটু ফোবিয়া আছে। এবার একটা ফটো দিল অচিন্ত, যেখানে দেখা যাচ্ছে লন্ডনে এই অন্বেষা ম্যাডামের সাথে নীল দাঁড়িয়ে ফটো তুলেছে। কোইন্সিডেন্টলি এই ফটোর ডেট হলো এখানে নীলের বউ ভাতের দিন। এখানে কোর্টে প্রেজেন্ট সমস্ত মিডিয়া, এমনকি নীলের পরিবার পর্যন্ত
পর্যন্ত অবাক হয়ে যায়। অচিন্ত বলল, অন্বেষা বোস লন্ডনে নিজের ছেলের সাথেই থাকেন, যাকে উনি অ্যাডপ্ট করেছেন, গোগল বোস। উনি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। নীল মারা যাবার দুদিন পর গোগল লন্ডন থেকে কানাডা, কানাডা থেকে নরওয়ে, নরওয়ে থেকে সিঙ্গাপুর হয়ে কলকাতায় ঢুকেছেন। এখন নীল রায়বর্মনের তো লং ফ্লাইটে প্রবলেম ছিল, কিন্তু গোগল বোসের তো নেই। অচিন্ত বলল, দুই বন্ধু শ্রাবণী আর অন্বেষা, এরা লন্ডনে দুই যমজ বাচ্চা অ্যাডপ্ট করেছিলেন। তারপর শ্রাবণী দেবী তার ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে আসেন। আমার ধারণা যে নীলও জানতেন না উনি অ্যাডপ্টেড। তারপর নীল মারা যাবার পর শ্রাবণী দেবী যখন জানতে পারলেন যে নীল তার সমস্ত বিজনেস দেবযানীর নামে করে দিয়ে গেছেন, তখন উনি লন্ডন থেকে গোগলকে ডেকে পাঠান, যাতে গোগল নীল সেজে এই সম্পত্তিটা ফিরিয়ে নিতে পারে। আর আইডেন্টিক্যাল টুইন্সের তো সবকিছু একই রকম হয়ই, তাই নীলের সাথে গোগলের সবকিছুই প্রায় ম্যাচ করে যাচ্ছিল। নীল রায়বর্মন মারা গেছেন মহামান্য বিচারক। উনি একজন ইম্পোস্টার। নাও প্রসিকিউশন রেস। বিচারক কালকের ডেট দিলেন ডিফেন্স হিয়ারিং এর জন্য। জয়ের আনন্দে বাড়ি ফেরার সময় অচিন্তর স্ত্রী ওকে বলল, যে রাতে নীল মারা গিয়েছিল 3রা জুলাই, সেই রাতে রকির ফোন 5:30 নাগাদ আবিরের সাথেই ছিল, খোলাঘাট শ্মশানের বাইরে। তারপর ওরা একসাথে কলকাতা ফেরে। আর সেই রাতে আরো 2টো নাম্বার রকির সাথে ছিল, একই সময়, একই নেটওয়ার্কে এবং একই রুট ফলো করছিল, নীল আর দেবযানীর নাম্বার। নীল যখন মারা গিয়েছিল তখন দেবযানী ছাড়াও আরো একজন কেউ নীলের কাছে ছিল, সেটা হলো রকি। রকির ইন্টারোগেশন চলছে। এই কথাতে অচিন্তর সবকিছু ওলট পালট হয়ে গেল। এখানেই আসলো গল্পের সেই ভয়ঙ্কর টুইস্ট। এবার অচিন্ত ভীমকে পাঠালো দেবযানীর পুরনো পাড়ায় ওর পিসির কাছে। ভীম লোহা ভাঙা টিন ভাঙার লোক সেজে গেল। এবার অদ্ভুত ভাবে অচিন্ত দিগ্বিজয়ের সাথে দেখা করতে গেল। অচিন্ত গীতাকে বলল, উকিল হিসেবে আমার কাজ কি ক্লায়েন্টকে বাঁচানো নাকি জাস্টিসকে বাঁচানো? অদ্ভুত দোলাচলের মধ্যে পড়ে গেছে অচিন্ত। পরদিন কোর্টে দিগ্বিজয় মাথা নত করে নিজের হার স্বীকার করে নিল। এবার অচিন্তর ক্লোজিং স্টেটমেন্টের পালা। কিন্তু অচিন্ত ক্লোজ করলো না। বলল, শ্রাবণী দেবীকে শাস্তি দেবার আগে জানতে হবে না ওনার কি মোটিভ ছিল? দেবযানী বলল, এসব কি করছেন অচিন্ত বাবু? সে কোথায় কান না দিয়ে অচিন্ত দেবযানীর পিসি কবিতা সাহাকে কাঠগড়ায় ডাকলো। কবিতা দেবী বলল, 4 বছর বয়স থেকে দেবযানী আমার সাথেই আছে। ওর মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। অচিন্ত বলল, ওনার কোনো বয়ফ্রেন্ড ছিল? এদিকে দেবযানী ছটপট করছে, অচিন্তকে ডাকছে, কিন্তু অচিন্ত শুনছেই না। দেবযানীর পিসি বলল, একটা নয়, দেবযানীর অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। ও ছেলে ঘোরাতে খুবই ভালোবাসতো। ওর লাস্ট বয়ফ্রেন্ড ছিল ওই রকি। কিন্তু দেবযানীর ছিল প্রচন্ড টাকার লোভ, তাই ও রকিকে বিয়ে না করে নীলকে বিয়ে করলো। এবার অচিন্ত দত্ত কেবিনের ওয়েটার চিন্ময়কে কাঠগড়ায় ডেকে নেয়। চিন্ময় বলল, এই ম্যাডাম আর রকি তো প্রায় আমাদের ক্যাফেতে আসে। এই তো 1 মাস আগেও এসেছিল। একবার হেব্বি ক্যাচাল হয়েছিল। রকি একটা ছেলেকে খুবই মারধর করছিল ক্যাফেতে। আমরা দেখি রকি আর দেবযানী ক্যাফেতে বসে রয়েছে। রকি বলল, তাহলে এক্স্যাক্টলি এই প্ল্যানটাই হবে। তখনই আমরা আবিরকে সেখানে দেখতে পাই। আবির ওদের প্ল্যানটা শুনে ফেলেছিল এবং রকিকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। অচিন্ত কোর্টে আবিরের ছবি দেখালে চিন্ময় বলল, হ্যাঁ, এই লোকটাই সেদিন ক্যাফেতে ছিল। অচিন্ত বলল, যেই রাত্রে নীল মারা যায় তার পরের রাত্রেই আবিরের মার্ডার হয় মহামান্য আদালত। এবার গীতাকে কাঠগড়ায় ডাকা হয়। গীতাও ওর করা তদন্তটা খুলে বলল, আর এটাও বলল সেদিন শ্মশানে শ্রাবণী দেবীর সাথে আবির দেখা করতে গিয়েছিল। এবার অচিন্ত শ্রাবণী দেবীকে কাঠগড়ায় ডেকে নেয়। শ্রাবণী বলল, ওই ছেলেটা সেদিন আমার কাছে এসে বলেছিল যে নীলকে মার্ডার করা হয়েছে। কে মেরেছে সেটা ও জানে, 2 কোটি টাকা দিলে ও বলবে। কিন্তু তারপর থেকে ও আমাকে ফোনও করেনি, কন্ট্যাক্টও করেনি। বিয়ের 1 সপ্তাহ পর নীল আমাকে বলেছিল দেবযানী নাকি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, তাই ও বিজনেসটা ওর নামেই করে দেয়। তখনই আমার সন্দেহ হয়েছিল, তাই নীলের মৃত্যুর পর আমি অন্বেষাকে ডাকি ওই মেয়েটাকে শাস্তি দেবার জন্য। এবার রকি এলো কাঠগড়ায়। অচিন্ত বলল, আপনি আবিরকে মারলেন কেন? রকি বলল, আমি মারিনি। অচিন্ত বলল, অনেক প্রমাণ আছে। এবার যখন পোস্টমর্টম রিপোর্ট আসবে সেখানে তো দেখা যাবে আবিরের গলায় যে আঙুলের দাগ আছে সেটা আপনার। রকি বলল, এটা হতেই পারে না।
আমি তো ওকে আঙুল দিয়ে মারিনি, ওকে কুনুই দিয়ে চোখ করেছিলাম। মুখ ফসকে এই কথাটা বেরিয়ে যাওয়ায় রকি ফেঁসে গিয়ে বলল, আবির আমার আর দেবযানীর সম্পর্কটা জেনে গিয়েছিল, আমাকে বারবার ব্ল্যাকমেল করছিল। অচিন্ত বলল, তাই আপনি নীলকেও মেরে দিলেন? রকি বলল, নীলকে আমি মারিনি। অচিন্ত বলল, দেখুন আপনি তো আবিরের খুনের দায়ে জেলে যাবেনই, আর দেবযানীকে দেখছেন আরবি জুয়েলার্স টেক ওভার করেছেন, উনি তো বিদেশে চলে যাবেন, আপনি জেলে পচে মরবেন, হয়তো ফাঁসিও হতে পারে। দেবযানী আপনি গরিব বলে আপনাকে বিয়ে করেনি, আপনাকে দিয়ে খুনগুলো করিয়ে ও পালাবে, সমস্ত প্রমাণ এখন আপনার আগেনস্টে। এবার ভয় পেয়ে রকি বলল, নীলকে খুন করার প্ল্যানটা দেবযানীরই ছিল, সেদিন ক্যাফেতে ওই প্ল্যানটাই হচ্ছিল। দেবযানী মাথা নিচু করে বসে রয়েছে কোর্ট রুমে। রকি বলল, দেবযানী বলেছিল ঝাড়গ্রাম থেকে ফেরার সময় গাড়িটাকে দাঁড় করাবে, কথা মতো সেই রাত্রে রাস্তায় লিফট চেয়েছিল রকি, তারপর গাড়ির পিছনের সিটে উঠে আচমকা নীলের গলা চেপে ধরে। দেবযানী নীলের হাত দুটো ধরেছিল নীলের মৃত্যু না হওয়া পর্যন্ত। নীল মারা গেলে অ্যাক্সিডেন্ট বোঝানোর জন্য গাড়ির কাঁচে ওর মাথাটা ঠুকে দিয়েছিল রকি, তারপর গাড়িটা একটা জায়গায় ধাক্কা খাওয়ায় যাতে বোঝা যায় এটা অ্যাক্সিডেন্ট। সবকিছুর পর দেবযানী নিজের মাথাটাকে গাড়ির কাছে ঠুকে অজ্ঞান হবার ভান করে নীলের পাশের সিটে বসে পড়ে। এবার ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে অচিন্ত বলল, আমি রিসেন্ট কতগুলো মার্ডার কেস নিয়ে পড়াশোনা করছিলাম, যে হানিমুনে গিয়ে প্রেমিকের সাথে প্ল্যান করে বরকে খুন, বা বরকে মেরে জলের ড্রামে ভরে রাখলো তার স্ত্রী, অথবা বরকে মেরে তার মৃতদেহ কেটে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে তারই স্ত্রী। বাবা মায়েরা তাদের ছেলেদের ভালোবেসে তাদের শ্রেষ্ঠ শিক্ষাটা সন্তানদের দিয়ে যেতে চান, তারা নিজেরা না খেয়ে ছেলেদের ভালো করে খাওয়ান, একটা বাইরের মেয়ে এসে সেই ছেলেটাকে খুন করে দেবে? মেয়েদের মতো ছেলেরাও তো বিয়ের পর অ্যাডজাস্ট করে। একটা বিবাহিত সম্পর্কের মধ্যে ছেলেদের সিকিউরিটি, সেফটি এগুলো কোথায়? আমি আমার বরকে চাই না, কিন্তু তার সম্পত্তিটা চাই, এটা তো হতে পারে না। এবার এই বিষয়টাকে নিয়ে কথা হওয়া উচিত। অতঃপর বিচারক ইমিডিয়েট দেবযানীকে কাস্টাডিতে নিতে বললেন এবং শ্রাবণী দেবীকে ফাইন করা হলো, যেটা 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। আর অ্যাডভোকেট অচিন্ত আইস সিজন 3টাও এখানেও শেষ করা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফেমসারকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।